আহ, প্রায় 2018-17 দিকে আর কি। তখনকার প্রচলন ছিল হচ্ছে যে ফাইনাল পর পাস করবেন, ইন্টার্নশিপ শেষ করবেন, দেন জবে ঢুকবেন, দেন হচ্ছে আপনি জবের পাশাপাশি হচ্ছে আপনি পোস্ট গ্রাজুয়েশনের পড়াশোনা অথবা বিসিএস এর পড়াশোনা করবেন, ঠিক আছে। আচ্ছা, রিসেন্ট টাইমে কি হয়েছে, যেটা 2020 সালের থেকে শুরু হয়েছে, সেটা শুরু হলো কি, সেটা হচ্ছে যে আপনার দেখা যায় যে মানুষজন ইন্টার্নশিপ বা ফাইনাল প্রফের আগে থেকে, এখন ফাইনাল প্রফের আগে মানে ফাইনাল প্রফ দিচ্ছে তারও আগে থেকে মানুষজন হচ্ছে যে এইসব জিনিস নিয়ে চিন্তা ভাবনা করে যে আমি কোন লাইনে যাব। যত বেশি আগে থেকে আপনাদের ক্লিয়ারেন্স থাকবে যে হ্যাঁ আমি বিসিএস দিব, বা আমি অনলি বাংলাদেশে যে এক্সাম গুলো আছে সেগুলো নিয়ে আমি চিন্তা ভাবনা করবো, সেগুলো দিব। আবার কেউ কেউ আছেন বাইরে যাওয়ার প্ল্যানে থাকেন, তারা ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, মানে যে যেভাবে সুবিধা হোক তার অনুযায়ী এখনকার প্ল্যান করা হয় আর কি। সো আমি আজকে যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের দেশের এফসিপিএস পার্ট 1 মেডিসিনের সাইডে আমাদের কি কি পয়েন্ট গুলা আপনাদের জন্য দরকার, মানে এখনকার যে সিনারিওটা সেটা আপনাদের কাছে তুলে ধরবো। কিভাবে পরীক্ষার প্যাটার্ন আসে, এখনকার সিস্টেম কেমন, আগে কেমন ছিল, সবকিছু নিয়ে আমাদের আজকের বিস্তারিত আলোচনা আমি আপনাদের কাছে তুলে ধরবো, যাতে করে আপনাদের জন্য সুবিধা হয়, আপনারা নিজেদের জন্য সবচেয়ে বেস্ট ওয়ে কোনটা সেটা ভেবেচিন্তে কাজ করার জন্য। আপনারা যদি ক্লিয়ার আইডিয়া পান, দেখা যাবে যে আপনাদের প্ল্যানটাও পারফেক্ট হচ্ছে। আপনাদের আহ, যে পোস্ট গ্রাজুয়েশনের ব্যাপারগুলো বলেন বা একটা ডিগ্রি শেষ করার কথা বলেন, এগুলো খুব ইজিলি আপনারা কাভার আপ করে ফেলতে পারবেন। তো দেরি না করে হচ্ছে আমি আমার ইয়া করি। এক সেকেন্ড। আপনারা আপনাদের যেসব প্রশ্ন আছে সেগুলো রেডি রাখেন। আমি আমার সাইড থেকে বলার পরে বা শেষ করার পরে তখন আপনারা আপনাদের সাইড থেকে যেসব প্রশ্ন আসে সেসব প্রশ্ন নিয়ে আপনারা কথা বলতে পারবেন বা প্রশ্ন করতে পারবেন, ঠিক আছে। সো বেসিক্যালি হচ্ছে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে, রাইট? আচ্ছা, একজন মনে হয় একটু ঢুকতে সমস্যা হচ্ছে। এক সেকেন্ড। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? জি ভাইয়া। থ্যাংক ইউ। আহ একজন একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, সো আমাদের আজকের যে পয়েন্ট অফ ভিউটা, আচ্ছা আমাদের আপনারা যারা আছেন এখানে, মোটামুটি আমি যতটুকু জানি যে আপনাদের মাত্র ফাইনাল প্রফ শেষ হয়েছে আর কি, ঠিক আছে। তো প্রথম জিনিসটা হচ্ছে যে আপনারা ফাইনাল প্রফ শেষ করার পরে কখন আপনারা এলিজিবল হবেন এফসিপিএস পার্ট 1 এর জন্য। বা আমি যদি বলি এফসিপিএস পার্ট 1 অথবা রেসিডেন্সি, অনেকেই আছেন রেসিডেন্সি দেওয়ার ইচ্ছা রাখেন, তা আমি জাস্ট এটা সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দিব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এফসিপিএস পার্ট 1 এর ব্যাপারটা হচ্ছে ফাইনাল প্রফ শেষ, ইন্টার্নশিপে ঢুকলেন, ঢোকার পরে হচ্ছে আপনার যখন রেজিস্ট্রেশন, পার্মানেন্ট রেজিস্ট্রেশনটা আপনি পেয়ে যাবেন, তখনই হচ্ছে যে আপনি মোটামুটি এই এফসিপিএস পার্ট 1 এর জন্য আপনি এলিজেবল, ঠিক আছে। এটা হচ্ছে এফসিপিএস পার্ট 1 এর ক্ষেত্রে আইডিয়া, মানে ক্রাইটেরিয়া। রেসিডেন্সির ক্ষেত্রে রেসিডেন্সির ক্ষেত্রে ক্রাইটেরিয়া হচ্ছে আপনাকে ইন্টার্নশিপ শেষ হওয়ার পরের দিন থেকে 1 বছর অপেক্ষা করতে হবে। 1 বছর অপেক্ষা করতে হবে।
তাহলে হচ্ছে যে আমাদের দুইটার মধ্যে পার্থক্য কি, এফসিপিএস পার্ট 1 আর রেসিডেন্সির মধ্যে, তাও একটু তুলে ধরতেছি। যদি পার্থক্য বলেন সেটা হচ্ছে এফসিপিএস পার্ট 1 মোটামুটি ক্লিনিক্যাল, মানে ক্লিনিক্যাল বলতে অ্যারাউন্ড 90% ক্লিনিক্যাল প্রশ্ন আসাচ্ছে, মানে আসে আর কি, ঠিক আছে। আর ইন কেস অফ রেসিডেন্সি আপনাকে হচ্ছে যে বেসিক নলেজ দিয়ে আগাতে হবে, অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি। ক্লিনিক্যাল 10 to 20%, মানে একটা আর একটার উল্টা। এফসিপিএস পার্ট 1 ক্লিনিক্যাল 90%, 10% ফিজিওলজি, রেসিডেন্সি তার উল্টা 10 to 20% ক্লিনিক্যাল, বাকি 80 to 90% হচ্ছে আপনার বেসিক নলেজ, ঠিক আছে। আচ্ছা, তো প্রথম ক্রাইটেরিয়া আমাদের শেষ, যে আমরা কখন এলিজিবল হব। ক্রাইটেরিয়া নাম্বার 1 গেল। এখন আসেন এফসিপিএস এর পার্টস কি কি আছে, মানে পার্টস বলতে হচ্ছে যে এফসিপিএস এখন কয় ভাগে। আগে 4 বছর ছিল পার্ট 1 ফাইনাল পার্ট। এখন এফসিপিএস এর ক্ষেত্রে আপনার হচ্ছে ফার্স্টে আপনি এন্ট্রান্স এক্সাম দিবেন, যেটা পার্ট 1 হিসেবে পরিচিত, ফার্স্ট পার্ট। নেক্সট আসছে মিড টার্ম, যেটা হচ্ছে আপনি 2 বছর পরে দিতে পারবেন, ঠিক আছে। থার্ড হচ্ছে পার্ট 2, যেটা ফাইনাল পার্ট 3 বছর পরে দিবেন। পার্ট 1 পাস করার পর থেকে ট্রেনিং এ ঢোকার পর শুরু থেকে আপনি মিড টার্মের আগ পর্যন্ত 2 বছর, যেটাকে কোর মেডিকেল ট্রেনিং বলেন। আপনি সাবজেক্ট যেটাই হোক না কেন, আপনার সাবজেক্ট নিয়ে পরে বলতেছি, আপনি এই 2 বছর ইন্টারনাল মেডিসিনে আপনাকে ট্রেনিং করতে হবে। গেল। ট্রেনিং করার পরে মিড টার্ম পাস করার পরে আপনি যদি পাস করেন মিড টার্ম, পরবর্তীতে হচ্ছে যে আপনার নেক্সট ইয়া হবে, আপনি যে যেটার স্পেশালিটিতে আছেন। কেউ হয়তো বা এন্ডোক্রাইন সাবজেক্টে এনরোল করলেন, কেউ কার্ডিওলজি, কেউ হেমাটোলজি, কেউ ফিজিক্যাল মেডিসিন, কেউ অঙ্কোলজি, কেউ গ্যাস্ট্রোএন্টারোলজি, কেউ হচ্ছে আপনার নিউরোলজি, অথবা কেউ ইন্টারনাল মেডিসিনে থাকে। একই প্যাটার্ন সব। প্রথম 2 বছর আপনাকে ইন্টারনাল মেডিসিনে থাকতে হবে কোর মেডিকেল ট্রেনিং হিসেবে। পরবর্তী 3 বছর আপনাকে স্পেশালিটি ট্রেনিং এ থাকতে হবে, যেটার নাম হচ্ছে এসএসটি। আর কোর মেডিকেলটা হচ্ছে সিএমটি, ঠিক আছে। গেল এটা কাহিনী। যখন থেকে এই 3টা পার্ট হয়েছে তখন থেকে আমাদের অনারিয়াম দেওয়া শুরু হয়েছে। বর্তমানে অনারিয়াম হচ্ছে 35K পার মান্থ। এটা 6 মাস পরে বিসিপিএস থেকে পাওয়া যায়, ঠিক আছে। সো আলটিমেট ইয়া হচ্ছে 2,10,000 টাকা, 6 মাস পরেই পাবেন। রেসিডেন্সির ক্ষেত্রে এটা পার মান্থে পাওয়া হয়, ঠিক আছে। আচ্ছা, আপনাদের কারো কোনো বুঝতে কোনো সমস্যা হচ্ছে? কারো কোনো বুঝতে কোনো সমস্যা হচ্ছে নাকি? একটা কথা বলে রাখি, যারা ফাইনাল প্রফ দিচ্ছেন না, ট্রাস্ট মি অর নট, ফাইনাল প্রফের তুলনায় 1000 গুণে ইজি হচ্ছে এই পার্ট 1 বা হচ্ছে রেসিডেন্সি, বা আপনি এমএসসি পার্ট 1 দেন বা যে কোনো পোস্ট গ্রাজুয়েশন দেন। বিভীষিকাময় ফাইনাল প্রফের চেয়ে কঠিন কিছু এখন পর্যন্ত দুনিয়াতে আমি ফেস করি নাই। হয়তোবা হচ্ছে সামনে পার্ট 2 এমআরসিপি দেওয়ার সময় হয়তো ফেস করতে পারি, তাও এতটা হবে না, যতটুকু আশা করতেছি আর কি, ঠিক আছে। তো যাই হোক, আমরা আমাদের আগের প্যাটার্নে ফেলে যাই। এক্সাম সেশন। আচ্ছা, এফসিপিএস অ্যাডমিশন ক্রাইটেরিয়া হচ্ছে আপনার ইন্টার্নশিপের শেষে আপনি যখন পার্মানেন্ট রেজিস্ট্রেশনটা পেয়ে যাবেন, তখনই আপনি পার্ট 1 এর জন্য এলিজেবল। রেসিডেন্সির ক্ষেত্রে আপনাকে 1 বছর অপেক্ষা করতে হবে। আচ্ছা, তারপর আসেন এক্সাম সেশন। এক্সাম সেশন হচ্ছে ইন কেস অফ এফসিপিএস পার্ট 1 হচ্ছে আপনার জানুয়ারি, জুলাই 1 থেকে 6 তারিখের মধ্যে পরীক্ষাটা হয়ে যায়। আগে 3 দিন ছিল, এখন 1 দিনেই হয়, ঠিক আছে। আর রেসিডেন্সি পরীক্ষা হয় হচ্ছে আপনার নভেম্বরের শুরুতে বা লাস্টের দিকে, অথবা রেয়ার কেসে ডিসেম্বরে যায়। নভেম্বরের প্রথম 10 তারিখের মধ্যে হয়ে যাওয়ার চান্স থাকে, ঠিক আছে। আচ্ছা, এক্সাম সেশন গেল। এখন আসেন টাইম ডিস্ট্রিবিউশন। আগে 3 দিন পরীক্ষা হইতো। 3 দিন পরীক্ষা হয়ে 100 মার্কের পরীক্ষা হইতো। প্রতি সাবজেক্ট প্রতিদিন আপনাকে প্রতি পেপারে আপনাকে 70 করে পাওয়া লাগবে, গড়ে পাইতে হবে 210-এর উপরে, এবং আপনি দুইটাতে 70-এর উপরে পাবেন। এরকম প্যাটার্ন ছিল আগে। এটা চেঞ্জ হয়ে এখন একদিনে পরীক্ষা চলে আসছে। একদিনে পরীক্ষা 4 আওয়ার্স, ঠিক আছে।
পাস আগের মতোই 210। আপনি যদি 210 মার্কস তুলতে পারেন তাহলে আপনি পাস। পাস মানে আপনি ফাইট করে পাস করছেন নিজের সাথে। দেখা যায় কি মানুষজন 190 থেকে 209 এর মধ্যে আটকে থাকে। অনেক আপনারা এখন তো অনেক রিসোর্স আছে, সব জায়গায় দেখবেন যে মানুষজন হচ্ছে, আচ্ছা বলতেছি আস্তে আস্তে, এই 209 এর মধ্যে মানুষজন আটকে থাকে। আচ্ছা আমি তো টাইম ডিস্ট্রিবিউশনের মধ্যে আছি, টাইম ডিস্ট্রিবিউশন করে মার্কস ডিস্ট্রিবিউশন আছে, ঠিক আছে, একটা পর একটা আসতেছে। মানুষজন এই 190 থেকে 209, আমার যেটা গত সেশনের মানুষজন ছিল এরকম 5 থেকে 7 জন, 5 থেকে 7 জন বাদ দেন, 5 থেকে 7 জনই পাইছে 207-এর উপরে। একজন পাইছিল মনে হয় 209.2। তাহলে বুঝেন 209.2 যে পাইছে তার অবস্থা কি যাচ্ছে। বেশি কিছু না, আপনার 1 2 3টা মাত্র এমসিকিউ, 3টা মাত্র এমসিকিউর জন্য তার পাসটা হয়নি, ঠিক আছে। আচ্ছা এরপরে আসেন, এরপরে হচ্ছে যে মার্কস ডিস্ট্রিবিউশন। মার্কস ডিস্ট্রিবিউশন হচ্ছে টোটাল প্রশ্ন থাকে হচ্ছে আপনার 150, তার মধ্যে 75 এসবিএ আর 75 এমসিকিউ। তো কি মনে হয় কোনটাতে আপনি ইজিলি মার্ক উঠাতে পারবেন? এসবিএ মানে তো বুঝছেন সিঙ্গেল বেস্ট, আপনাকে 5টার মধ্যে একটা চয়েস করতে হবে। আর এমসিকিউ মানে হচ্ছে 5টা অপশন থাকবে, ট্রু ফলস আকারে আপনাকে দাগাইতে হবে। এসবিএ এসিকিউ, এসিকিউ তো নাই, এসিকিউ হচ্ছে মিড টার্মে আর কি। এসবিএ ভাই ওকে। এসবিআই এস সহজ মনে হয় বেশি। হ্যাঁ এসবিএ সহজ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ভালো, ভেরি গুড। সবাই এটাই ভাবে, হ্যাঁ এসবিএ এসবিএ এসবিএ। তো স্যাররাও তো জানে যে আপনারা এসবিএ ভালো পারবেন, তো স্যাররা কি এসবিএ প্রশ্ন সহজ করবে? যে জিনিসটা নোন জিনিস সেই জিনিসটাতে স্যাররা কঠিন করবে বেশি। যে সোজাসুজি বোঝাই যাচ্ছে যে আপনি এখানে একটা মাত্র টিক দিলেই বা একটা মাত্র গোল্লা ভরাট করলে আপনি 2 মার্কস পেয়ে যাচ্ছেন, আর এখানে একটা প্রশ্নে 5টা করে গোল্লা ভরাট করতে হয়, ঠিক আছে, 5টা করে গোল্লা ভরাট করতে হয়, তার মধ্যে 0.4 করে মার্ক, একটা এমসিকিউতে 0.4 করে মার্ক ইন্টু 5, সো ইকুয়াল টু 2। তার মানে দেখেন যার কথা বললাম 209 পাইছে, 9.2 পাইছে, তার হচ্ছে যে কয়টা আর লাগতো, আর তার 3টা এমসিকিউ ঠিক হলে, একটা এসবিএ বাদ দেন, 3টা এমসিকিউ ঠিক হলে তার পাশ হয়ে যেত। 209.2, এমনও আমি দেখছি 209.8, 209.16 আর একটু সামথিং পাইছে, তাদের অবস্থাটা কি চিন্তা করেন আপনি। এবং ব্যাপারটা এখানে না যে তারা 209 দশমিক সামথিং পাইছে, ব্যাপারটা এরকম হচ্ছে যে এই যে 0.4, না নেগেটিভ, কোনো নেগেটিভ মার্কিং নেই, কোনো নেগেটিভ মার্কিং নেই, এটা আছে হচ্ছে রেসিডেন্সিতে নেগেটিভ মার্কিং আছে, তাও খুব কম, তাও খুব কম, ঠিক আছে, কোনো নেগেটিভ মার্কিং নেই। দেখেন 0.4 বলতেছি, তো আপনার এই যে একটা এমসিকিউ 0.4, একজনে একটা এমসিকিউ পারলো না, একটা এমসিকিউ মানে 0.4 এর জন্য তার পাস হলো না, তাকে 6 মাস আবার পরীক্ষা দিতে হবে, 6 মাস পরে, 6 মাসের জন্য আবারও সেই পড়াগুলো রিভিশন দিতে হবে তাকে, তাকে কন্টিনিউয়াস প্রসেসে যাইতে হবে। ডাক্তারি পেশাটা এতটুকু আপনারা বুঝে গেছেন, আপনাদেরকে জিনিসটাকে রেগুলারলি মেনটেন করতে হবে। আপনারা যদি রেগুলার মেনটেনেন্সের মধ্যে না থাকেন জিনিসটা হাত থেকে বের হয়ে যাবে। এটা রোগী দেখার ক্ষেত্রে বলেন, পড়াশোনার ক্ষেত্রে বলেন, এক্সামিনেশনের ক্ষেত্রে বলেন, সব সেম, সব সেম, ঠিক আছে। নো নেগেটিভ মার্কিং ইন এফসিপিএস পার্ট 1। ইন রেসিডেন্সি দেয়ার ইজ নেগেটিভ মার্কিং বাট হুইচ ইজ ভেরি লো, ওটা নিয়ে এত সমস্যা হয় না। আচ্ছা মার্কস ডিস্ট্রিবিউশনের মধ্যে আপনার 75 + 75, টোটাল 150, তার মধ্যে কি হয় এই 150টার মধ্যে ক্লিনিক্যাল প্রশ্ন থাকে অ্যারাউন্ড 130, বাকি 20টা থাকে হচ্ছে ফিজিওলজি থেকে।
ঠিক আছে, ফিজিওলজির পার্ট থেকে অ্যারাউন্ড 20টা। এমনও সেশন গেছে, মানে যত সেশনের, জুলাই সেশনের আগে জানুয়ারি সেশনে কোনো ফিজিওলজি থেকে প্রশ্ন আসে নাই, আবার জুলাই সেশনে প্রশ্ন চলে আসছে। একটা জিনিস মাথার মধ্যে গেঁথে রাখেন, আপনি এমআরসি পার্ট 1 দেন, আপনি এফসিপিএস পার্ট 1 দেন, আপনি অস্ট্রেলিয়ান মেডিকেল কাউন্সিলে পার্ট 1 দেন, ইউএসএমএলই দেন, আপনি প্ল্যাব দেন, আপনি এমআর ক্যাম দেন, আপনি এমআরসিএস দেন, আপনি এমআরসিওজি দেন, আপনি যেটাই দেন না কেন, অলওয়েজ দেয়ার উইল বি ডিফারেন্স, অলওয়েজ দেয়ার উইল বি এ ডিফারেন্স। একই প্যাটার্নের প্রশ্ন কেউ করবে না, একই প্যাটার্নের প্রশ্ন কেউ করবে না। এমন ঘটনাও হয়েছে এমআরসিএস এ প্রশ্নের প্যাটার্ন বুঝে গেছে, যার জন্য তারা 1 বছর পরীক্ষা নেয় নাই, এক বছর কি 2টা সেশন পরীক্ষা নেয় নাই, তারা প্রশ্নের প্যাটার্ন পুরো চেঞ্জ করে ফেলছে এমআরসিএস এ। ঠিক আছে, তো স্যাররাও চায় আপনারা যাতে একই প্যাটার্নের সব প্রশ্ন না পান। কখনো আপনার কার্ডিওলজি থেকে বেশি প্রশ্ন, কখনো ইনফেকশাস থেকে বেশি প্রশ্ন, কখনো এন্ডোক্রাইন থেকে বেশি প্রশ্ন, কখনো নিউরোলজি থেকে বেশি প্রশ্ন। কেন এই 4টার কথা বললাম? ইউজুয়ালি মার্কস ডিস্ট্রিবিউশন যখন দেখবেন, বা আমি যদি মার্কস ডিস্ট্রিবিউশনটা বলি, এমসিকিউ বলেন এসবিএ বলেন, আলাদা চ্যাপ্টার ওয়াইজ মার্কস ডিস্ট্রিবিউশন আছে। তার মধ্যে এই কার্ডিও, তারপর হচ্ছে নিউরো, তারপর হচ্ছে এন্ডো, তারপর হচ্ছে ইনফেকশাস, এই 4টা টপিক থেকে অ্যারাউন্ড 15 করে প্রশ্ন আসে পার সিস্টেম থেকে, 4-15-60। আপনি প্রশ্নের অ্যান্সার দিবেন 150টা, তার মধ্যে 60, অ্যারাউন্ড 60টে আসবে এই 4টা সিস্টেম থেকে। এবং এই 4টা সিস্টেমের মাইক্রোবায়োলজি আছে, অ্যানাটমি আছে, ফিজিওলজি আছে। ঠিক আছে, অ্যানাটমি, নিউরো অ্যানাটমি, ফিজিওলজি, এন্ডোক্রাইন, ফিজিওলজি, কার্ডিও অ্যানাটমি, ইনফেকশাস, মাইক্রোবায়োলজি। বুঝতে পারছেন কিসের মধ্যে কি ঢুকতেছে? ব্যাপারটা এরকমই। আচ্ছা, বাকি যেগুলো আছে ধরেন রেনাল, রেসপিরেটরি, রিউমাটোলজি, এগুলো থেকে 7 থেকে 8টা অ্যারাউন্ড প্রশ্ন থাকে। একটা বায়োকেমিস্ট্রি চ্যাপ্টার আছে, সেখান থেকে 3 থেকে 4টা। তারপরে হচ্ছে বাকি যে ছোট ছোট চ্যাপ্টার গুলো আছে, সেগুলা আমরা কম ইম্পর্টেন্স দিই পোস্ট গ্রাজুয়েশনে। যেমন হচ্ছে একটা নিউট্রিশনের চ্যাপ্টার আছে, যেমন ডায়াবেটিসের একটা চ্যাপ্টার আছে, যেমন হচ্ছে আপনার স্ট্রোকের একটা চ্যাপ্টার আছে, যেমন অ্যাকিউট মেডিসিন আছে, সাইকিয়াট্রি আছে, ডার্মা আছে। এই সব ছোট 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 সিস্টেম গুলা 3 থেকে 5টা প্রশ্ন আসে, এবং ওগুলার আপনার একই টপিক, ডিফারেন্ট টাইপের প্রশ্ন, প্যাটার্ন চেঞ্জ করে দেয় স্যার। দেখবেন যে একই, মানে এই সেম থিওরি অ্যাপ্লাই করতে পারেন আপনি এমআরসিপির ক্ষেত্রে, একই টপিক বাট প্যাটার্ন ভিন্ন। বুঝতে পারছেন? আচ্ছা, সো মার্কস ডিস্ট্রিবিউশন গেছে, এবার আসেন হচ্ছে রেজিস্ট্রেশন ফি। 11,000 টাকা লাগে, 11,500 টাকা মনে হয় লাগে। প্রথমবার রেজিস্ট্রেশন করে ফেললে 11,500 টাকা, পরের বার থেকে 1,000 টাকা বা 500 টাকা কম গেল, এটা তেমন কিছু না, বাট প্রত্যেকবারই আপনাকে টাকা দিতে হবে। আচ্ছা, এবার আসেন সাবজেক্ট চয়েস। 2023-এর জানুয়ারি থেকে আপনি যখনই রেজিস্ট্রেশন করবেন, ইয়াস, 6 মান্থস পর পর রেগুলার টাকা পাওয়া যায়। প্যাটার্ন বলতে বোঝাচ্ছি হচ্ছে আপনি সিওপিডির টপিক একটা, এখান থেকে আপনাকে আমি 5টা প্রশ্ন করতে পারবো। আচ্ছা, সিওপিডির একটা টপিক, এখান থেকে আপনাকে আমি 5টা প্রশ্ন করতে পারবো। ধরেন কার্ডিওলজি যখন পড়বেন, তখন এর যে আর্টারি সাপ্লাই, সেই আর্টারি সাপ্লাই অনুযায়ী ব্লক ইসিজি তে কি পাবেন, সেই অনুযায়ী আপনাকে 5টা প্রশ্ন করতে পারবো। তারপরে হচ্ছে আপনার এন্ডোক্রাইনোলজিতে হচ্ছে যে আপনার, আচ্ছা বলতেছি, এন্ডোক্রাইনোলজিতে হচ্ছে যে আপনার কুশিং, সেখান থেকে আমি আপনাকে 5 থেকে 10টা প্রশ্ন করতে পারবো। এত বেশি ফেভারিট স্যারদের এটা। ঠিক আছে, আচ্ছা যাই হোক, ওকে, বেসিক সাবজেক্টের পড়া রেসিডেন্সিতে মাস্ট লাগবে। ইন কেস অফ এসসিপিএস 5 থেকে 6টা টপিকের জন্য এই বেসিক সাবজেক্ট বেশি দরকার, যেমন কার্ডিও, এন্ডোক্রাইন, নিউরো, ইনফেকশাস, রেনাল,
রেসপিরেটরি চ্যাপ্টার, এগুলার বেসিক জিনিসগুলো লাগবে। ঠিক আছে? আচ্ছা, এরপর আসেন হচ্ছে সাবজেক্ট চয়েস। সাবজেক্ট চয়েসের মধ্যে আপনি 2023 এখন যেটা সিস্টেম 2023 জানুয়ারি থেকে আপনার সাবজেক্ট চয়েসটা একদম সিলেক্টিভ করে ফেলছে। তার মানে হচ্ছে আপনি যে সাবজেক্টে পরীক্ষা দিতে পারবেন, নিউরো, কার্ডিও, এন্ডোক্রাইন, তারপর হচ্ছে গ্যাস্ট্রোএন্টারোলজি, রিমাটোলজি, হেপাটোলজি, ফিজিক্যাল মেডিসিন, অনকোলজি, তারপরে হচ্ছে আপনার ইন্টারনাল মেডিসিন। ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার ইন্টারনাল মেডিসিন, হ্যাঁ, এগুলা আপনি সাবজেক্ট চয়েস করতে পারবেন, এবং আপনি একবার সাবজেক্ট চয়েস করে ফেললে পরবর্তীতে আপনি এটা আর চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে? একবার সাবজেক্ট চয়েস করে ফেললে পরবর্তীতে এটা আপনার চেঞ্জ করা যাবে না। যদি চেঞ্জ করতে হয় আপনাকে আবার পার্ট 1 পরীক্ষা দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, 6 মাস পর পর রেগুলার টাকা পাওয়া যায়। ঠিক আছে? এটা তো আমি বলছি। সাবজেক্ট চয়েসের পয়েন্টটা গেল, পাস মার্ক বললাম 210। ভাই একটা প্রশ্ন আছে। প্রশ্নটা লাস্টে করলে ভালো হতো, মানে আমি শেষ করার পরে। সবাই তো মাঝখানে প্রশ্ন করতেছে, একটু জাস্ট আমার 2 থেকে 3 মিনিট লাগবে। ঠিক আছে? 2 থেকে 3 মিনিট পরে প্রশ্নটা করে নেন, সমস্যা নেই। পাস মার্ক 210। ওকে, ম্যাটেরিয়ালস, ডেভিডসন, 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 আর কিছুই না। ফিজিওলজির কিছু টপিক আছে, সেগুলো আমরা প্রোভাইড করে দিই। ঠিক আছে? অ্যাপ্লিকেশন ক্রাইটেরিয়া ফার্স্টে বলছি, শেষ করে তারপর আবার বলবো। ডেভিডসন, 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 ডেভিডসন আপনি যদি পড়তে পারেন, আপনি ফিজিওলজির পার্ট সহ অ্যারাউন্ড 95% উপরে প্রশ্নের অ্যান্সার দিতে পারবেন। আপনাকে 150টার মধ্যে আচ্ছা 150টার মধ্যে আপনাকে কয়টা প্রশ্নের অ্যান্সার পারতে হবে পাস করার জন্য, 210 মার্ক যদি হয়ে থাকে? আপনারা বলেন তো। 105। 105। তাহলে 150 -45 ইজ ইকুয়াল টু কত? 105। তার মানে আপনি 45টা প্রশ্ন ভুল করতে পারবেন। এমন কোনো পোস্ট গ্রাজুয়েশন নাই, ঠিক আছে, যেখানে আপনি সব প্রশ্নের অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে? 1 নাম্বার কথা। এখন শরীফুল হালিম ভাইয়ের মতো তো সবাই না, এক্সেপশন ইজ নট এন এক্সাম্পল। সো আমি যেটা মনে করি 90%-এর উপরে আমাদের যারা আছে মেডিকেল লাইফে, তাদের এই রেগুলারিটি মেনটেন করার মাধ্যমে তারা হচ্ছে গিয়ে আপনার পাস করে আসে। রেগুলারিটি, ইভেন দেখেন গা শরীফুল হালিম ভাইও ওই ছোটবেলা থেকেই রেগুলারিটি মেনটেন করে আসছে, এই জন্যই তার এখন এত হাইস্ট লেভেলের অর্জন। ঠিক আছে? তো আমি একজনের কথাই বললাম, বাকি সবার কথা বললাম না। তো আপনারটা চিন্তা করেন, 150টার মধ্যে 105টার অ্যান্সার দিতে হবে, তা আপনি 95%ই পাচ্ছেন ডেভিডসন থেকে। তো আপনার ম্যাটেরিয়ালস একটাই, এর বেশি না। ঠিক আছে? ফিজিওলজির পার্ট আছে, অ্যানাটমির পার্ট আছে, বায়োকেমিস্ট্রির পার্ট আছে, ওগুলা যেগুলো আছে সেগুলা মেইনলি ওই সাবজেক্ট যেটা সিস্টেম যেটা সেটার উপর ডিপেন্ড করে ওইভাবে পড়া লাগে। ঠিক আছে? সো আপাতত আমার এটুকু পর্যন্তই আমাদের আজকে, আমার যতটুকু বলার সেটা আমি বলে ফেলছি। এখন আপনাদের যেসব প্রশ্ন আছে সেসব নিয়ে এখন আলোচনা করা হবে। আচ্ছা, একটু আমাকে একটা জাস্ট টাইম দেন। একটা জিনিস সরাসরি বলে রাখি আপনাদেরকে, আপনার সাবজেক্ট পছন্দ যেটা, সেটা ওভার স্যাচুরেটেড হোক আর স্যাচুরেটেড না হোক, আপনার যদি পছন্দ হয় ওই সাবজেক্ট, আপনি যদি ওই সাবজেক্টকে অন করতে পারেন, ওই সাবজেক্ট স্যাচুরেটেড হোক আর না হোক আপনি ওটাতে যাবেন। কারণ আপনার যদি কোয়ালিটি ভালো থাকে, ওভার স্যাচুরেটেড হোক স্যাচুরেটেড না হোক, আপনার কাছে আপনি আপনি সব পাবেন। এটা হচ্ছে সবচেয়ে বড়। কোন সাবজেক্ট স্যাচুরেটেড, কোন সাবজেক্ট স্যাচুরেটেড না, এটা মাথা থেকে বের করে ফেলেন। আপনার পছন্দ আছে না, ধরেন আপনার পছন্দ কার্ডিও, আপনার পছন্দ এন্ডো, এক একজনের আমি এক একজনটা বললাম। আপনার যদি পছন্দ হয়ে থাকে, আপনি ওটার প্রতি প্যাশন দেন, আপনি পরিশ্রম করেন, দেখবেন এই স্যাচুরেটেড পার্ট, আনস্যাচুরেটেড পার্ট এগুলো আর আসবে না। অটোমেটিক্যালি সব জিনিস আপনার লাইফে একটার পর একটা হতে থাকে। ঠিক আছে?
ওভার স্যাচুরেটেড বলে কিছু নাই। আর ট্রেনিং পোস্টের ব্যাপারটা, ট্রেনিং পোস্ট আস্তে আস্তে একটু ডিফিকাল্ট হবে, কারণ এফসিপিএস যেহেতু আপনার ব্রাঞ্চ শুরু করছে, একটু অসুবিধা হবে। কিন্তু আমি এখন পর্যন্ত কার্ডিওর কখনো শুনিনি যে স্যাচুরেটেড আনস্যাচুরেটেড ব্যাপারটা নিয়ে, কার্ডিওর পোস্ট পাওয়া নিয়ে। ঠিক আছে, আচ্ছা, যে ভাইয়া প্রশ্ন করতে চাইছিলেন সে ভাইয়া প্রশ্ন করেন। ভাই আপনি যে ব্রাঞ্চ গুলোর কথা বললেন, যতগুলো ব্রাঞ্চ, রিউমাটোলজি, এন্ডো, সাইকি, ডার্মা, সবগুলোর জন্য পড়াশোনা বা প্রশ্ন কি একই হবে? মানে একই হবে। ইন্টারনাল আমি মেডিসিন। যেগুলোর নাম বলছি, আমি যতগুলোর নাম বলছি মোটামুটি সবই একই। আপনারা দেখবেন যখন আপনাদেরকে, আমি আজকে রাতে শেয়ার করে দিব কোন কোন সাবজেক্টের জন্য একই পড়াশোনা। যেমন রেডিওলজি, ডার্মা, সাইকি এগুলোর জন্য আলাদা পড়াশোনা। ফিজিক্যাল মেডিসিন, তারপর হচ্ছে আপনার অঙ্কোলজি, কার্ডিও, এন্ডো, রিউমাটো, নেফ্রো, গ্যাস্ট্রোএন্টারোলজি, হেপাটোলজি, তারপর হচ্ছে এন্ডোক্রাইন, ইন্টারনাল মেডিসিন, এগুলোর ক্ষেত্রে একই পড়া, একই পড়া। ঠিক আছে, শুনেন আপনি, আমি ওই আগের কথাটাই। আচ্ছা, আমার আমার হচ্ছে কাজিন, আমার কাজিন বলতে আমার জ্যাঠাতো ভাইয়ের ওয়াইফ। ঠিক আছে, উনি কার্ডিওলজিস্ট, উনি কার্ডিওলজিস্ট। ঠিক আছে, উনি কার্ডিওলজিস্ট এবং উনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। এখন দেখেন, একটা পার্ট হচ্ছে গিয়ে, একটু জাস্ট বলি, যে সাবজেক্টে ইন্টারভেনশন আছে, যেসব সাবজেক্টে ইন্টারভেনশন আছে সেসব সাবজেক্টের হচ্ছে, একটু এক সেকেন্ড। আচ্ছা, আপনার আহ যেসব সাবজেক্টে ইন্টারভেনশন আছে সেসব সাবজেক্টের ডিমান্ড অনেক বেশি থাকে। ঠিক আছে, আচ্ছা, মেসেজের ইয়াগুলো আস্তে আস্তে দিচ্ছি। কারো মাইক্রোফোন অন করে কেউ কোনো প্রশ্ন করতে চান নাকি? প্রশ্ন করতে পারেন। ভাই ইন্টারনাল মেডিসিন একটু বলেন, ভাই ইন্টারনাল মেডিসিনে করে মিড টার্মের পরে কি সাবজেক্ট চেঞ্জ করা যায়? আর না না ইন্টারনাল না, মেডিসিনের ডিমান্ড নাকি একটু এক- ইয়ে হইতেছে, এটা নিয়ে একটু বলেন। দেখেন, ইন্টারনাল মেডিসিন মানে কি, সব সাবজেক্টের রোগী আপনার কাছে আসবে। আচ্ছা, মানে এই জিনিসটার একটাই কথা, আমি বারবার একটা অ্যান্সার দিব। আপনি যদি প্যাশন থাকে, আপনি যদি ভালো হন, কোয়ালিটির সম্পূর্ণ মানুষ হন, আপনার কাছে এসব নিয়ে কিছু সমস্যা হবে না। ঠিক আছে, এটা চিন্তা করেন না। এটা রং চিন্তা ভাবনা। ঠিক আছে, আচ্ছা, বাকি কারো প্রশ্ন আছে? মানে আরেকটা প্রশ্ন মাইক্রোফোন অন করে। হ্যাঁ, ভাই, ব্রাঞ্চ না ইন্টারনাল মেডিসিন, এটার মধ্যে যদি কোনটা বেটার হয়, মানে কোনটাতে ক্যারিয়ার করলে একটু বেশি ইয়া পাওয়া যাবে, তাড়াতাড়ি এস্টাবলিশ হওয়া যাবে আর কি, মানে আপনার মতে কোনটা বেটার হয় আর কি? আচ্ছা, ব্রাঞ্চ অথবা হচ্ছে আপনার ইন্টারনাল মেডিসিন। ঠিক আছে, ওই যে একটা কথা বললাম, যে সব সাবজেক্টে ইন্টারভেনশন আছে ওইসব সাবজেক্টের হচ্ছে ডিমান্ড বেশি। যেসব সাবজেক্টের ইন্টারভেনশন আছে ওইসব সাবজেক্টের ডিমান্ড বেশি। ঠিক আছে, সো এখন এটা অ্যাকচুয়ালি পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করতেছে যে আপনি আসলে, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। আপনার প্যাশন, আপনার ইচ্ছা, এটা পুরোপুরি আপনার উপর। আপনি যদি ইন্টারনাল মেডিসিনে যেতে চান, আপনি ইন্টারনাল মেডিসিনে থাকেন। আপনার যদি সাবজেক্ট পছন্দ হয়, আপনি সাবজেক্টে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা আপনার উপরে পুরোপুরি ডিপেন্ড করতেছে। মানে ইন্ডিভিজুয়াল কার কি প্রসপেক্ট, এটা আরো অনেক কিছু বিবেচনা করে। ধরেন আপনি যে প্রশ্ন করছেন ভাইয়া, তার হোল হিস্ট্রি, মানে তার লাইফে কি অবস্থা, কেমন যাচ্ছে, কি- আপনি কি সাপোর্ট পাবেন নাকি? কারণ যত যাই বলেন, 5 বছর খাটুনি মানে 5 বছরই খাটুনি। ঠিক আছে,
5 বছর একদম মানে পুরা খারাপ অবস্থা হয়ে যাবে আর কি, ঠিক আছে? ভাইয়া, এফসিপিএস ইয়েস, আর রেসিডেন্সি এই দুইটার মধ্যে মানে বেসিক ডিফারেন্স কোথায় আর কোনটা বেটার? কোনটাই বেটার না, আবার দুটাই বেটার। প্রথম কথা হচ্ছে এটা, মেডিকেল লাইফটাই বেটার না, সোজা বাংলায় যদি আমি বলি, মেডিকেল লাইফটাই বেটার না। এখন দেখেন, আপনার আশেপাশে যারা আছে, কয়জন চাকরিও করতেছে, জবও করতেছে 50-60 বছর বয়স পর্যন্ত? কাউকে পাইছেন এখন পর্যন্ত আপনারা? বলেন তো। এখন পর্যন্ত কাউকে পাইছেন 50-60 বছর পর্যন্ত তারা জবও করতেছে, পড়াশোনা করতেছে, এরকম পাইছেন? বলেন, না ভাই, কাউকে পাইছেন? এরকম তো পান নাই। তাহলে এই লাইফটা কি আমাদের জন্য ভালো লাইফ? এফসিপিএস আর রেসিডেন্সি, এফসিপিএস এর কিছু ভালো দিক আছে, খারাপ দিক আছে, রেসিডেন্সির কিছু ভালো দিক আছে, খারাপ দিক আছে, ঠিক আছে? আচ্ছা, এফসিপিএস এর ভালো দিক কি? এফসিপিএস এর ভালো দিক হচ্ছে আপনি এখানে এখন বর্তমানে, আচ্ছা একটু, এক সেকেন্ড, মানুষজন কেন জয়েন করতে পারছে না বুঝলাম না। এক সেকেন্ড একটু। আচ্ছা, এফসিপিএস এর যে জিনিসগুলো হচ্ছে আপনার জন্য সুবিধাজনক, সেটা হচ্ছে যে আপনি চাইলে সুন্দরভাবে, এখন অ্যালোকেশন সিস্টেম নিয়ে একটু ঝামেলা হচ্ছে, অ্যালোকেশন সিস্টেমটা কি হবে না হবে স্যাররা এখনো ডিসাইড করতে পারে নাই, ঠিক আছে? সো আপনার এটা হয়তোবা নেক্সট জানুয়ারি সেশন থেকে এটা থাকবে না। সো আপনি চাইলে হচ্ছে একটা জায়গায়, আপনার সুবিধা মতো জায়গায় আপনি হচ্ছে গিয়ে ট্রাই করতে পারবেন ট্রেনিং এর জন্য, ঠিক আছে? ধরেন আপনার বাড়ি হচ্ছে ময়মনসিংহ, আপনার বাড়ি রাজশাহী, আপনার বাড়ি কুমিল্লা, বা আপনার বাড়ি হচ্ছে ঢাকার বাইরে, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার একটু, একটু 2 মিনিট, ঠিক আছে? আচ্ছা, যেটা বলতেছিলাম, এফসিপিএস এর পার্ট ওয়ান এর ক্ষেত্রে যে আপনার ট্রেনিং আছে, আপনার হচ্ছে যে ইন্টারনাল মেডিসিন আপনি ট্রেনিং করতে পারবেন, তারপর হচ্ছে আপনার, আপনি চাইলে গ্যাপ নিতে পারবেন, ঠিক আছে? এফসিপিএস পার্ট ওয়ান এর ক্ষেত্রে আপনি মিড টার্ম দিয়ে পরবর্তীতে আপনি সুইচ করতে, মানে আপনার যে সাবজেক্ট সেই সাবজেক্টে যেতে পারবেন। রেসিডেন্সির ক্ষেত্রে হচ্ছে যে আপনার এই যে গ্যাপটা, সেই গ্যাপটা আপনি পাবেন না। আমার কাছে মনে হয় এটা একটা রেসিডেন্সি ডিমেরিট। এফসিপিএস পার্ট ওয়ান এর এন্ট্রেন্স এক্সাম, সেটা আপনি নিজের সাথে নিজে ফাইট করবেন, আপনাকে 210 পাইতে হবে। আর রেসিডেন্সির ক্ষেত্রে হচ্ছে যে আপনাকে সিটের এগেনস্টে আপনাকে এক্সাম দিতে হবে, এবং ইনস্টিটিউট একটা বড় জিনিস রেসিডেন্সির ক্ষেত্রে, ইনস্টিটিউট একটা বড় জিনিস। সো ইনস্টিটিউট যদি ভালো না হয়, তাহলে হচ্ছে যে আপনার ঝামেলা। যেমন আমার দেখা, আমি এখন পর্যন্ত 3.5 বছরের ট্রেনিং আমার শেষ, আল্লাহর রহমতে। আমার দেখা হচ্ছে যে বিএমইউ, যেটা হচ্ছে পিজি হাসপাতাল, তার যে একাডেমিক পরিবেশ, এটা বেস্ট। এটা কেউ কিছু বলুক আর না বলুক, এটার মতো হাই লেভেলের ডিমান্ডিং
আপনার একাডেমিক পরিবেশ অন্য কোথাও কোনো মেডিকেল কলেজে থাকবে, ঠিক আছে? মেডিকেল কলেজে না, সো ইনস্টিটিউট একটা বড় জিনিস। এটা পজিটিভ প্লাস নেগেটিভ ইন কেস অফ হচ্ছে আপনার রেসিডেন্সিতে আপনি যদি ভালো ইনস্টিটিউটে পড়েন আপনার জন্য বেস্ট। একটু লোয়ার ইনস্টিটিউট গুলোতে পড়লে একটু খারাপ, মানে খারাপ বলতে সেই যে পাশ করাটা খুব টাফ হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, বাকি আর কারো কোনো প্রশ্ন? ভাই আমার মাইক্রোফোন অন প্রশ্ন, করে জি ভাই, বা এফসিপিএস বলেন। ট্রেনিং এ ঢোকার পরে মানে বাইরে চেম্বার করা বা গ্যাপ দেওয়ার মানে স্কোপটা কতটুকু, মানে হাসপাতালে তো একটা নির্দিষ্ট সময় ট্রেনিং আমাকে করতে হবে, মানে থাকতে হবে বা ডিউটি করতে হবে, ওই ডিউটি করার পরে কতটুকু সময় থাকে মানে এক্সট্রা টাইমে করার স্কোপ থাকে কিনা? আর থাকে থাকে আরেকটা কথা থাকে শুনছি, থাকে থাকে এফসি আমাদের হচ্ছে বিএমইউ দ্বারা স্বীকৃত না, তো ফিউচারে এফসিপিএস ডিগ্রিটার কতটুকু ক্রেডিবিলিটি থাকবে বাইরে দেশে বা আমাদের দেশে, এটার জন্য একটু বলতে। বুঝি নাই কি বলেন। মানে এফসিপিএস ডিগ্রিটা তো যতটুকু শুনছি মানে বিএমইউ দ্বারা ওইভাবে স্বীকৃত না, মানে রেকগনাইজ না আর কি, তারা মানে বাইরের দেশেও ওইভাবে মনে হয় না। তো ভবিষ্যতে এফসিপিএস ডিগ্রিটার কতটুকু ক্রেডিবিলিটি থাকবে বা এটার কতটুকু গ্রহণযোগ্যতা থাকবে আর কি? আচ্ছা, বাংলাদেশের কোন ডিগ্রি বাইরে রেকগনাইজ বলতে পারবেন কেউ? আগে এফসিপিএস অ্যানেস্থেসিয়াটা ছিল, সেটাও এখন নাই হয়ে গেছে, ঠিক আছে? বাংলাদেশের কোনো ডিগ্রি বাইরে রেকগনাইজ না, বাইরের কোনো ডিগ্রি বাংলাদেশে একসেপ্ট করে না, এই হচ্ছে অবস্থা বাংলাদেশের। এন্ড আরেকটা পার্ট হচ্ছে যে আপনার যারা বিসিপিএস এর মানুষজন তারা চাচ্ছে হচ্ছে যে এমআরসিপির সাথে কোলাবোরেশন করার জন্য, যাতে আপনি বাংলাদেশের এফসিপিএস শেষ করার পরে বাইরে এমআরসিপি দিয়ে যদি চলে যান, তাহলে সেখানে হচ্ছে যে আপনার যে ট্রেনিং পিরিয়ড থাকে এমআরসিপি পাস করে যাওয়ার পরে, ইউকেতে আপনি যখন ট্রেনিং পিরিয়ডে যাবেন সেই ট্রেনিং পিরিয়ডটা যাতে কমে আসে। ওখানে ট্রেনিং পিরিয়ড অ্যারাউন্ড 5 to 7 ইয়ার্স, ওটা যদি আপনার 3 থেকে 4 বছর কমায় আনতে পারেন তাহলে আপনার জন্য সুবিধা। এটার একটা প্রস্তাবনা হয়েছিল এবং এটা নিয়ে নোটিশও আছে বিসিপিএস এ, দেখবেন এমআরসিপির সাথে কোলাবোরেশন করে আপনি এই জিনিসটা করতে পারবেন। এটার একটা জিনিস নিয়ে কথা হয়েছিল, এটা নিয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছিল, এটা নিয়ে নোটিশ দিছিল বিসিপিএস। তো রেসিডেন্সিতে আমি জানি না, আমি বর্তমানে জানি এমন কোথাও শুনি নাই যে বাংলাদেশের কোনো ডিগ্রি বাইরে একসেপ্টেড হয়েছে, ঠিক আছে? বাট কোলাবোরেশনের চেষ্টা করতেছে এফসিপিএস টা এমআরসিপির মতো, এবং এটা নিয়ে নোটিশও আছে, একটু দেখে নেবেন। আমি যতটুকু জানি তারা ট্রেনিং পিরিয়ডটা কাউন্ট করানোর চেষ্টা করতেছে, এই কারণে বিসিপিএস এর এফসিপিএস যেটা ডিগ্রি সেটার যে প্যাটার্ন সেটা পুরোপুরি এমআরসিপি স্টাইলে চলে আসছে, ঠিক আছে? ওকে, আচ্ছা, একজনের মেসেজের অ্যান্সার দিয়ে সবার লাস্টে যিনি করছেন, এফসিপিএস পার্ট 2 ট্রেনিং, আপনি যদি কোনো সরকারি মেডিকেলে মানে যেটা বিসিপিএস থেকে নির্ধারিত প্রতিষ্ঠান সেখানে যদি ট্রেনিং করেন আপনি টাকা পাবেন 6 মাস পরে। প্রাইভেট ট্রেনিং বলতে হচ্ছে যে আপনার যেমন প্রাইভেট হসপিটাল গুলা যেগুলা বিসিপিএস স্বীকৃত না, সেখানে আপনাকে টাকা বিসিপিএস দিবে না, বুঝতে পারছেন? আচ্ছা, এটা রেসিডেন্সিতে বা আরএমএ কোনটার কিভাবে জানছো? প্রাইভেট ট্রেনি বলতে হচ্ছে যে আপনি প্রাইভেট হসপিটালের এমও হিসেবে ঢুকছেন, ওখানকার এমওর স্যালারি পাবেন এবং সাথে আপনি ট্রেনিংটা কাউন্ট করাতে পারবেন ওই স্যারের আন্ডারে, এই যা, ঠিক আছে? বিসিপিএস স্বীকৃত না হলে তাহলে আপনি টাকা পাবেন না, ঠিক আছে? বিসিপিএস স্বীকৃত না হলে আপনি টাকা পাবেন না। ওয়ার্কলোড কম কোন সাবজেক্টে? এখন ওই সিস্টেম না, আবারও সাবজেক্ট চেঞ্জ করে আবারও 2 বছর করে আবারও দিতে হবে, ঠিক আছে? ফর মেডিকেল ট্রেনিং, হ্যাঁ, এফসিপিএস পার্ট 1 এক্সাম করে তারপর ঢুকতে হয়। আচ্ছা, ওয়ার্কলোড কম কোন সাবজেক্টে?
ওয়ার্কলোড কম হচ্ছে ট্রেনিং পিরিয়ডে, এফসিপিএস বলেন রেসিডেন্সি বলেন, কোন সাবজেক্টেই ওয়ার্কলোড কম, সব সাবজেক্টে ওয়ার্কলোড বেশি। ঠিক আছে, 5 বছর আপনাকে ভালোই কষ্ট করতে হবে, আপনি এফসিপিএস করেন অথবা রেসিডেন্সি করেন, ফিমেলদের ক্ষেত্রে বলতেছি। আর পরবর্তীতে আপনার, আচ্ছা এই ক্ষেত্রেও বেশি, মানে সাইকিতে যান অথবা অপথ্যালমোলজিতে যান অথবা আপনার ইএনটিতে যান অথবা হচ্ছে আপনি বেসিক সাবজেক্টে যান, সব জায়গায় ওয়ার্কলোড আছে, সব জায়গায় এই 5 বছর ওয়ার্কলোড আছে। ঠিক আছে, জিওবি বলতে কি? ও আচ্ছা, গভর্নমেন্ট হসপিটাল বুঝাচ্ছেন নাকি জিওবি বলতে? যাই হোক, ওয়ার্কলোড বেশি কোন সাবজেক্টে এখন বর্তমানে? গাইনি অপস বুঝাইছে মনে হয় ভাইয়া। গাইনি অপসে ওয়ার্কলোড বেশি না, গাইনি অপসে ওয়ার্কলোড বেশি এমন কিছু না। ইন্টারনাল মেডিসিন বলেন, যে কোনো সাবজেক্টে বলেন ওয়ার্কলোড বেশি। ঠিক আছে, দুইটা কারণ। এক, আপনি সরকারি হাসপাতালে যখন ডিউটি করবেন তখন আপনার রোগীর তুলনায় ডাক্তারের সংখ্যা কম থাকে, সো এই কারণে আপনার উপরে ওয়ার্কলোড বেশি থাকে, যে কোনো সাবজেক্টে যান না কেন। ঠিক আছে, কাজ করতে হবে, 5 বছর ডিগ্রির জন্য আপনাকে কাজ করতে হবে। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম একটা আসসালাম। যে ভাইয়া একটা কথা ছিল যে আমরা যদি পার্ট ওয়ানে এন্ট্রান্স এক্সাম পাশ করলাম, এরপরে 1 থেকে 1.5 বছরের পরে কোনো লাইসেন্সিং এক্সাম পাশ করলাম, এখন আমি যদি সেখানে শিফট করতে চাই, তাহলে তো মানে ওখানে জব পাওয়ার জন্য আমাদের ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স গুলো খুবই জরুরি। তাহলে আমি যে ট্রেনিং করতেছি সেটা কি ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স হিসেবে কাউন্ট হবে? হ্যাঁ, এখন আর কাউন্ট হচ্ছে না, ইউকে বুঝে গেছে যে আমরা এসব ফাউ ফাউ জিনিস দেই। ঠিক আছে, শুনেন, দেশি ডিগ্রি নিয়ে বলতেছি তো আজকে, দেশি ডিগ্রির মান খুবই খারাপ অবস্থা, এই কারণে বাইরের দেশের কেউ এটাকে একসেপ্ট করতে চাইতেছে। আপনি যদি ট্রেনিং এর সার্টিফিকেট নিয়ে যান তারা সহজে একসেপ্ট করে না। তারা একসেপ্ট করে কি শুনেন, যেমন ইউকের কথা বলি, তারা হচ্ছে যদি আপনি দুবাই অথবা মালয়েশিয়া অথবা সিঙ্গাপুর ওই সিস্টেমের আন্ডারে, মেডিকেল সিস্টেমের আন্ডারে আপনি যদি ট্রেনিং করে থাকেন, তাহলে ওই ট্রেনিং পিরিয়ডটাকে তারা একসেপ্ট করে নিচ্ছে, কারণ ওই যে সিস্টেম ওটা ইউকের সাথে মিলে, বাংলাদেশেরটা ইউকের সাথে মিলে না। বুঝতে পারছেন? কোন সাবজেক্টে চান্স পাওয়া কম্পারেটিভলি সবচেয়ে কঠিন হয়? এফসিপিএস এর ক্ষেত্রে আসলে এইসব কিছু নাই, রেসিডেন্সির ক্ষেত্রে আছে, ওইটা সাবজেক্ট ওয়াইজ ভ্যারি করে। ঠিক আছে, এমডি রেসিডেন্সির ক্ষেত্রে সাবজেক্ট ওয়াইজ ভ্যারি করবে। এফসিপিএস এর ক্ষেত্রে এটা কিছু নাই, এফসিপিএস এর ক্ষেত্রে হচ্ছে নিজের উপরে সবকিছু। এফসিপিএস এর ক্ষেত্রে যদি সাবজেক্ট কোন স্পেশালিটিতে যান আপনি, আপনার ইনস্টিটিউটটা ম্যাটার করবে, যে কোনো ব্রাঞ্চের ক্ষেত্রে ইনস্টিটিউট ম্যাটার করবে। ঠিক আছে, আচ্ছা আমি এবার হচ্ছে একটু মেসেজের রিপ্লাই দিয়ে নিই। ওয়ার্কলোড কম বলতে এটা তো বলছি, সব সাবজেক্টে ওয়ার্কলোড বেশি, মোটামুটি 1-2টাতে একটু কম থাকতে পারে, বাট ওয়ার্কলোড বেশি। ফার্স্ট অফ অল কথা হচ্ছে যে প্ল্যাবের কথা জিজ্ঞেস করছেন, প্ল্যাব দিতে মানাই করবো আমি, প্ল্যাব দিয়ে আপনি জব পাবেন না, 1 নাম্বার কথা। এফসিপিএস ডিগ্রিটা মানুষ নিচ্ছে কেন, যারা বাইরে যাচ্ছে তারপরও এফসিপিএস এর প্রতি তাদের আগ্রহ কেন? তার কারণ একটাই, সেটা হচ্ছে আপনি এই টাইমে ক্লিনিক্যাল নলেজ গেইন করতেছেন, আপনি একটা অ্যামাউন্ট পাচ্ছেন, দুইটাই আপনাকে পরবর্তীতে বাইরে যাওয়ার জন্য হেল্প করবে। ঠিক আছে, ট্রাই ফর এমআরসিপি নট ল্যাব। ওকে, 2 বছর কোর্স ট্রেনিং করে, হ্যাঁ আবারও করতে হবে। আচ্ছা বলতেছি, এমডি তে কি মেডিসিন রিলেটেড সব সাবজেক্টের জন্য সেম পড়া? ইয়েস, মেডিকেল রিলেটেড সব সাবজেক্টের জন্য পড়া সেম। ঠিক আছে, আচ্ছা পার্ট ওয়ান দিতে চাইলে কোন কোন সেগমেন্ট পড়া উচিত? পার্ট ওয়ান দিতে চাইলে হচ্ছে যে আপনি আগে বুঝেন ডেভিডসনের আপনার কোন টপিকটা ইম্পর্টেন্ট, কোন টপিকটা থেকে প্রশ্ন আসে, কিভাবে প্রশ্ন আসে, প্যাটার্নটা কেমন, কি চাচ্ছে।
যেমন একটা জাস্ট ছোট এক্সাম্পল দিয়ে দিই, যে এবারই আসছে একটা সিস্টেমে স্ক্লেরোসিসের পেশেন্ট, অ্যাবডোমিনাল ডিসটেনশন প্লাস হচ্ছে আপনার ভমিটিং, নশিয়ার হিস্ট্রি নিয়ে আপনার কাছে আসছে, ঠিক আছে। সাসপেক্টেড ডায়াগনোসিস করে আপনাকে এই পেশেন্টের ইনভেস্টিগেশন বের করতে হবে, ঠিক আছে। সো ওই ক্ষেত্রে হচ্ছে আপনার মাথায় রাখতে হবে যে আমার আসলে সিস্টেমিক স্ক্লেরোসিস থেকে পেশেন্টের স্মল বাউল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ ডেভেলপ করছে। ওই স্মল বাউল ব্যাকটেরিয়া ওভারগ্রোথের ইনভেস্টিগেশন করার জন্য আমার কোনটা মেইন দরকার সেটা আমাকে জানতে হবে। এই যে কোরিলেশন একটার সাথে আরেকটা, আরেকটার সাথে আরেকটা, এটা আপনাদেরকে জানতে হবে। তো আগের প্রশ্ন দেখেন, আগের প্রশ্ন দেখার পরে আগে প্যাটার্ন বুঝেন। কেন এই কথা বলতেছি, আপনি যখন একটা জায়গায় যাবেন, আপনি আশেপাশের পরিবেশ দেখবেন। আপনি বাজারে যান, আপনি স্কুলে যান, আপনি কোনো জায়গায় হচ্ছে শপিং করতে যান, আপনি কি করবেন, আগে একটু ঘুরে দেখবেন না সবকিছু, দাম যাচাই করবেন না একটা দোকানের সাথে আরেকটা দোকানে। সেম হচ্ছে এফসিপিএস এর গুলা, আপনি গত কয়েক বছরের প্রশ্নের প্যাটার্ন দেখবেন, প্যাটার্ন দেখার পরে আপনার একটা মাথায় গাইডলাইন চলে আসবে যে হ্যাঁ আমার প্রশ্নগুলো এইভাবে আসে, তাহলে আমার যখন আমি পড়বো তখন আমার এই জিনিসগুলো আমাকে মাথায় রাখতে হবে। সো এই ছোট ছোট পয়েন্ট গুলা আপনাকে হেল্প করবে, ঠিক আছে। আচ্ছা, 6 মাস পর পর রেগুলার টাকা পাওয়া যায়। বেসিক সাবজেক্ট সব পড়া লাগে না, বললাম তো 10 to 20%, ঠিক আছে। মিড টার্ম দেওয়ার পরে সাবজেক্ট চেঞ্জ করা যাবে না, 210 হচ্ছে ইন টোটাল মানে পাওয়া লাগবে। অ্যাপ্লিকেশন ক্রাইটেরিয়া বলছি হচ্ছে পার্মানেন্ট রেজিস্ট্রেশন আফটার ইন্টার্নশিপ, এফসিপিএস পার্ট 1 এর ক্ষেত্রে, রেসিডেন্সির ক্ষেত্রে হচ্ছে আপনার 1 বছর থাকা লাগবে। আচ্ছা, ইন্টারনাল মেডিসিন আর ব্রাঞ্চ মানে যেটাতে ইন্টারভেনশন আছে সেটার অ্যাডভান্টেজ বেশি, সোজা কথা। আর ইন্টারনাল মেডিসিনে পাশ করার পরে there is a lateral pathway to do residency course. ব্রাঞ্চে আপনি 3 বছরের জন্য কোর্স করে ওই ব্রাঞ্চে রেসিডেন্সির একটা সাবজেক্টে আপনি ঢুকতে পারবেন, কিন্তু ওটাতে আপনাকে 3 থেকে 5 বছর অপেক্ষা করা লাগবে যদি এফসিপিএস পার্ট 1 করা থাকে, মানে এফসিপিএস ফুল কমপ্লিট করা থাকে। এফসিপিএস এর 5 বছর, তারপর 3 থেকে 5 বছর গ্যাপ, দেন হচ্ছে আপনি রেসিডেন্সিতে একটা এন্ট্রি নিতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে ইন্টারনাল মেডিসিন আর বাকিগুলোর ক্ষেত্রে একটা কথা না। সাবজেক্টের ফার্স্টে যখন আপনি রেজিস্ট্রেশন করবেন তখনই আপনাকে দিতে হবে, মিড টার্মে দেওয়ার পরে সাবজেক্ট চেঞ্জ করা যাবে না। এফসিপিএস পার্ট 1 এর পর, এফসিপিএস পার্ট 1 এর পরে, এফসিপিএস পার্ট 1 পাস করার পরে ফেল, এফসিপিএস পার্ট 1 আপনি যতবার ফেল করবেন ততবারই দিতে থাকবেন। এটা যতক্ষণ পর্যন্ত না পাস হবে ততক্ষণ পর্যন্ত আপনি দিতে থাকবেন। পার্ট 1 এর কোনো হচ্ছে যে আপনার কোর্স আউটের ব্যাপার নাই, ঠিক আছে। আচ্ছা, কোশ্চেন ব্যাংকের ব্যাপারে এসিপিএস এর ক্ষেত্রে আমি বলবো যে পাঁচ মেডিসিন অথবা বাজারে জেনেসিস পার্ল, সিনাপসের বই, আরো অনেক এসবিএ পার্ল আছে, ঠিক আছে। প্যাটার্নটা হবে হচ্ছে আপনার, আপনি প্রশ্ন দেখবেন ওই প্রশ্ন ব্যাংক থেকে, প্রশ্নের অ্যান্সার দেখবেন হচ্ছে আপনি ডেভিডসন থেকে, এটা হচ্ছে আপনার প্যাটার্ন। এখন আপনি যে প্রশ্ন ব্যাংকে দেখেন কোনো সমস্যা নেই। পাস মেডিসিন থেকে কেন বলতেছে মানুষজন, কারণ পাস মেডিসিন থেকে গত কয়েক বছরে প্রশ্ন তুলে দিচ্ছে স্যাররা, 2 থেকে 3টা, বা ওখান থেকে প্রশ্ন ঘুরে ফিরে দিচ্ছে। এফসিপিএস পড়ার জন্য গাইডলাইন হচ্ছে ডেভিডসন। এখন আপাতত অ্যালোকেশন সিস্টেম নাই, সো আপনি যে কোনো ইনস্টিটিউশনে ঢুকতে পারবেন। প্রিভিয়াস সেশনের কোশ্চেন এখন পর্যন্ত 3টা থেকে 4টা আছে আমার কাছে, আমি দেখি 1-2টা সেশন নেবো এটার ব্যাপারে। পার্ট 1 দেওয়ার পরে চেম্বার করা যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে আপনার যদি পছন্দ হয় সেটা আপনি মাথায় রাখবেন, ঠিক আছে। আপনার যেভাবে সুবিধা সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে, ওকে। যে কানাডার কথা জিজ্ঞেস করছেন সে কানাডার কথা ভুলে যান, কানাডার সিস্টেম খুব বাজে, এটা সম্পর্কে আমি জানিও না। এফসিপিএস এ হচ্ছে আপনি ক্লিনিক্যাল নলেজ গ্যাদার করতে পারবেন, এরকম ব্লক হয় না।
পরীক্ষা হয় 6 মাস পর পরে। 6 মাস পর পরে হচ্ছে যে আপনার একটা সেশন শেষ হয় এফসিপিএস এর ক্ষেত্রে। সো এই ক্ষেত্রে 6 মাস পরে আপনি একটা পরীক্ষা দিবেন, সেটা অসপি মানে মিড টার্মে যে টপিক গুলো আছে সেই রিলেটেড পরীক্ষা নেন, এক্সামিনেশন পার্ট নেন, তারপর হচ্ছে আপনার ক্লিনিক্যাল পার্ট থাকে, তারপর হচ্ছে আপনার এক্স রে ইসিজি নিয়ে থাকে। এগুলো হচ্ছে এফসিপিএস এর ক্ষেত্রে। শুনেন, রেসিডেন্সি বলেন এফসিপিএস বলেন, একাডেমিক দরকার হচ্ছে আপনার নিজের। আপনি এমন একটা এনডিটি সাবজেক্টে গেলেন সেখানে একাডেমিক পরিবেশ নাই, তখন কি করবেন? একাডেমিক সাবজেক্ট মানে পরিবেশটা আপনার নিজে থেকে তৈরি করতে হবে। আচ্ছা, তারপরে আচ্ছা এক সেকেন্ড, এফসিপিএস এর যে টপিক ভিত্তিক যে একটা সাজেশন দিয়েছিলেন ভাই, সেটা একটু গ্রুপে দিয়ে দিলে ভালো। টপিক ভিত্তিক বলতে কি দিছিলাম আমি ফার্স্টে? যে টপিক ভিত্তিক ভাই আরেকটু ক্লিয়ার করবেন আব্দুল্লাহ ভাই। আচ্ছা, মিড টার্মে আপনি 2 বার ফেল করার পরে 3 নাম্বার বার ফেল করলে আপনি ট্রেনিং কাউন্ট করতে পারবেন না। ইন্টারনাল মেডিসিনে থাকলে আপনি প্রথমবার ফেল করছেন, ট্রেনিং কাউন্ট হবে। সেকেন্ড বার ফেল করছেন, ট্রেনিং কাউন্ট হবে। থার্ড বার ফেল করলে ট্রেনিং কাউন্ট হবে না। ব্রাঞ্চের ক্ষেত্রে ট্রেনিং কাউন্ট হবে না মিড টার্ম ফেল করলে, ঠিক আছে? আচ্ছা, কোর্স আউট নাই, আপনি দিতে থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওটা কিছু না, ওটা হচ্ছে যে শেয়ার করে রাখি। এই যে আচ্ছা, ডেভিডসন কিভাবে করবেন তার একটা আলাদা ক্লাস নিব। এখন আপাতত এটার কথা বলতে গেলে অনেক বড় জিনিস, এটা তাহলে বাকি অন্যান্য জিনিসগুলো মিস হয়ে যাবে। কোর্স আউটের কথা মনে হয় রেসিডেন্সি তো বাদ হয়ে গেছে, এসিপিএস ও মোটামুটি এটা নাই, কতবার জানি দেওয়া যায় আর কি, ঠিক আছে? আচ্ছা, মোটামুটি আমার মনে হয় আমি যারা কমেন্ট করছেন তাদের মোটামুটি অ্যান্সার দিয়ে ফেলছি। বাকি কারো কোনো প্রশ্ন আছে নাকি? ভাইয়া, ফ্রান্সে যদি ট্রেনিং করতে চাই তাহলে বিভাগীয় মেডিকেল গুলা কোনগুলাতে বেটার হয়? যদি আমি যদি কার্ডিও বা গ্যাস্ট্রোর কথা বলি, এই দুইটা সাবজেক্ট গুলো কিছু যদি বলেন, মানে কোথায় ট্রেনিং করলে ভালো হয়, কোন মেডিকেল গুলোতে বিভাগীয়? সেগুলাতে ইন্টারভেনশন কেমন আছে সেটা চিন্তা করবেন। ইন্টারভেনশন, এখন ধরেন আপনি এমন একটা বিভাগীয় শহরে গেলেন যেখানে ক্যাথ ল্যাব হয় না, তা আপনি কার্ডিও করে লাভ আছে? এমন একটা বিভাগীয় শহরে গেলেন যেখানে হচ্ছে আপনার এন্ডোস্কোপি কোলোনোস্কোপি হয় না, তো ওটা তো যায় লাভ নাই আপনার, তাই না? তো এটা হচ্ছে ফ্যাক্টর যে আমার ইন্টারভেনশন গুলো কেমন হচ্ছে বিভাগীয় শহরে, ওই শহরে হচ্ছে নাকি ওই জায়গায় হচ্ছে নাকি, সেটা দেখে আমি চয়েস করবো আর কি। আপাতত ফ্রি ক্লাস নাই, আমি হচ্ছে আপনাদের আজকে সেশন নিচ্ছি না, তো গ্যাপে গ্যাপে সেশন নিচ্ছি আমি। ইনশাল্লাহ ক্লাস নিব, কোনো সমস্যা নেই। ইউটিউবে আছে আমাদের কিছু ক্লাস, ওটা আমি দিয়ে দিব, ঠিক আছে? বাট সামনে আমরা ডেভিশনের ক্লাস রাখবো, কিভাবে ডেভিশন পড়তে হবে, কি নিয়ে আলোচনা করতে হবে, কি করা লাগবে, যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন আর কি তখন। আচ্ছা, বাকি ওইটা একটু পরের জিনিস, ওটা নিয়ে আপাতত এখন চিন্তা করা লাগবে না। থিসিসের ব্যাপারটা যেটা, ঠিক আছে, এটা ঢোকার পরে চিন্তা ভাবনা কইরেন। এটা পাস করা মানে পার্ট 1 পাস করার পরে এটা মাথায় আন। থিসিসের ব্যাপারটা অনেক ঝামেলার জিনিস। এখন থিসিস নাই, এখন হচ্ছে প্রোটোকল। প্রোটোকল মানে হচ্ছে আপনার একটা জিনিস নিয়ে আপনি গবেষণা করবেন। একটা ধরেন গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের পেশেন্ট, বা ধরেন হচ্ছে একটা কার্ডিওর পেশেন্ট, পিসিআই করা হয়েছে, পিসিআই করার পরে হচ্ছে আগে বা পরে তার কন্ডিশন কেমন থাকে, কতটুকু ইমপ্রুভ করে, সেটা আপনি দেখবেন। 100টা পেশেন্ট 200টা পেশেন্ট এগুলো ইকুয়েশন করে বের করতে হবে স্যাম্পল সাইজ। তো ওগুলা করার পরে ওটা নিয়ে আপনার একটা থিসিস প্রেজেন্টেশন হয় বিসিপিএস এ। দেন হচ্ছে ওটা পাস করার পরে আপনি পার্ট মানে ফাইনাল পার্ট দিতে পারবেন, এর আগে না। আচ্ছা, আমি একটা কথা বলি, আপনারা মাত্র ফাইনাল পাস করছেন, ঠিক আছে? একটা জিনিস একটু মাথায় রাখেন,
সবাই এখানে আমরা মেডিকেলের মানুষজন, একজন একটা জিনিস নাই জানতে পারে, জিজ্ঞেস করতে পারে, কেউ প্লিজ হা হা দিবেন না। আমাদের মাইন্ড সেটটা এতটুক বাজে হয়ে গেছে, আমরা সবকিছুতে একটু জিনিসটাকে খারাপ ভাবে নিই, হাসির ঠাট্টা ভাবে নিই। নাই জানতে পারি, আমি অনেক কিছু না জানতে পারি, আমি আপনার থেকে শিখতে পারি, এটা এখানে লজ্জার কিছু নাই। মনে রাখবেন, আপনি যত বেশি জ্ঞানী হবেন তত বেশি আপনার ভয়েস লোয়ার হবে, আপনি চুপচাপ থাকবেন, ঠান্ডা মাথায় কথা বলবেন, আপনার নলেজ যত বেশি হবে, আপনি মানে সবকিছু জানেন, আপনার কোনো ইগো থাকবে না, এরকম হবেন, দেখবেন এই জিনিসটা পরবর্তীতে কত ব্যাপকভাবে আপনাকে হেল্প করবে। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো এই জিনিসগুলো করবেন না। আহ, আমার কাছে খারাপ লাগছে জিনিসটা, তাই আমি বলতেছি, ঠিক আছে? আচ্ছা, ডেভিডসন নিয়ে ক্লাস নিব, সমস্যা নেই। বাকি এই সেশনে, ক্যারিয়ার গাইডেন্স সেশনে আর কারো কোনো প্রশ্ন আছে নাকি? ঠিক আছে। হ্যাঁ, যত বেশি জ্ঞানী তত বেশি হচ্ছে বিনয়। সো অনারিয়ামের ব্যাপারটা হচ্ছে 6 মাস পর পরে টাকা পাবেন, 35,000 করে পারে, 2,10,000 টাকা, ঠিক আছে? 6 মাস পর পরই পাবেন, রেসিডেন্সিতে পার মান্থেতে, আর ডিসিপিএস 6 মাস পর পর পাবেন। এই বা ট্রেনিং এর ক্ষেত্রে ঢাকার 3টা মেডিকেল যদি বলি, ওখানে কি সুবিধা অন্য জায়গা থেকে বেশি হবে? ট্রেনিং করতে পারলে কি বেশি শেখা যাবে এরকম? না, ট্রেনিং করতে পারলে বেশি শেখাতে হবে এরকম না ব্যাপারটা। এবং আমার সাথে একজন ভাইয়ের কথা হয়েছে গতকালকে, আহ ইয়াতে, সে আছে রংপুর মেডিকেলে, এত বেশি রোগী দেখতো, সে হচ্ছে এখন ট্রেনিং অফ নিছে পড়াশোনা করার জন্য আর কি। সো এমন না যে হচ্ছে আপনার ঢাকার 3টা মেডিকেলে থাকতে হবে, ময়মনসিংহ মেডিকেল, সিলেট মেডিকেল, রাজশাহী মেডিকেল, রংপুর মেডিকেল, তারপর হচ্ছে কুমিল্লা মেডিকেল, তারপর চিটাগাং মেডিকেল, খুব ভালো ভালো সেশন হয়, প্রচুর রোগী। মানে একটা জিনিস, আহ একটু জাস্ট বাইরের জিনিস, আহ, আজকে কথা হচ্ছিল আমি যেখানে ট্রেনিং করি আমার সিএর সাথে, যে তুই যত বেশি, আমাকে তুই করে ডাকে, তুই যত বেশি এখানে রোগী দেখবি, তত বেশি তুই মানুষ হ্যান্ডেল করা শিখবি, তত বেশি তোর মাথার কুলনেস বাড়বে, তত বেশি তুই কথা বলার প্যাটার্ন বুঝতে পারবি, তুই বুঝতে পারবি কোন পেশেন্টের সাথে কিভাবে কথা বলতে হবে। মানে এটা এক্সপিরিয়েন্স গ্রো করার। যে মানুষ যত বেশি মেডিকেলের এই পোস্ট গ্রাজুয়েশন লাইফে যত বেশি রোগী দেখবে, তার চেম্বারে হচ্ছে যে ভাইয়া বলছে আর কি, আমার সিএ, তত বেশি হচ্ছে তার রোগীর সংখ্যা বাড়ে। কেন? সে বুঝে কার সাথে কিভাবে কথা বলতে হবে, কার কোন প্যাটার্নটা ভালো লাগবে, সেটা ধরতে পারে, কারণ তার এক্সপিরিয়েন্স আছে, অনেক বেশি পেশেন্টের সাথে ডিল করে। তো এটা যত বেশি রোগী দেখবেন তত আপনার জন্য ভালো, এক কথায় এটা। হ্যাঁ, রেসিডেন্সি ওই ইয়ারে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। রেসিডেন্সি জাস্ট ইন্টার্নশিপের পরে 1 বছর হওয়া লাগবে। আচ্ছা, এটা আসলে, হ্যাঁ, বিএসএমএম তেই বেশি, ডিএমসি তেও অনেক ক্ষেত্রে বেশি থাকে না। সো এই কারণে ইনস্টিটিউট একটা ভ্যারি করে, রেসিডেন্সির ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট। ভালো একটা ইনস্টিটিউট আপনাকে অনেক কষ্ট করবে, করাবে 5 বছর, এবং লাস্টে হচ্ছে যে আপনাকে পাস করাবে, ঠিক আছে? ওকে, আর কারো কোনো প্রশ্ন? কষ্ট হয়ে যাবে। ট্রেনিং এ ঢুকলে আপনি 35,000 টাকা পাচ্ছেন, একটা এমও জব করলে আপনি 25 থেকে 30,000 টাকা পাবেন। আচ্ছা, ট্রেনিং এ করেন ভালোভাবে, ট্রেনিং করে আপনি জিবি প্র্যাকটিস করেন, জিবি করেন, এটা আপনার জন্য ভালো হবে। এমও জব করা যায়, কিন্তু খুব হেক্টিক হয়ে যাবে। আপনি যদি ব্রাঞ্চে চলে যান, প্রথম 2 বছর হয়তো বা করতে পারবেন, কিন্তু ব্রাঞ্চে গেলে সেটা আর করতে পারবেন না। ব্রাঞ্চে ব্রাঞ্চে আপনাকে ফুল ফোকাস থাকতে হবে। বা বায়োস্ট্যাটিক্সটা একটু বলেন, এটা কিভাবে পড়া যায়?
এটা পড়াশোনার ব্যাপার আজকে না, আজকে হচ্ছে আগে জানেন, এফসিপিএস ডিউরিং ইন্টার্নশিপ। আমি একটা কথা বারবার বলছি যে হচ্ছে আপনার রেগুলারিটি। আপনি ইন্টার্নশিপের 1 বছর 365 দিন, আপনি 65 দিন বাদ দিলেন, 300 দিন, 300 দিনে আপনি 2 ঘন্টা করে ম্যানেজ করেন, 2 থেকে 3 ঘন্টা, মোর দেন এনাফ, মোর দেন এনাফ। সব ব্রাঞ্চে হচ্ছে আপনার পেশেন্ট এক্সপোজার বেশি পাবেন, ঠিক আছে? সব ব্রাঞ্চে পেশেন্ট আছে, বাংলাদেশের পেশেন্টের অভাব নেই। প্রচুর পেশেন্টের অভাব নেই কোনো ব্রাঞ্চে, ঠিক আছে? ইনকাম কোনটাতে বেশি? ইনকাম হচ্ছে কোয়ালিটিতে বেশি। আপনার কোয়ালিটি যত বেশি, তত বেশি হচ্ছে আপনার ইনকাম, ঠিক আছে? ওকে, না ঠিকই আছে, ইনকাম জিনিসটা থাকা উচিত। আমরা প্রফেশনাল ভাবে পেশেন্ট ডিল করি না, আমরা ইমোশনাল ভাবে পেশেন্ট ডিল করি। যেদিন আমরা প্রফেশনাল হয়ে পেশেন্ট ডিল করতে পারবো, তখন এই যে ইনকামের কথাটা আর আসবে না, ঠিক আছে? না, আপনার কোয়ালিটি যত বেশি হবে, ততই হচ্ছে যে আপনার ইনকাম বেশি হবে। আপনি সাবজেক্টের উপর আপনি ডিপেন্ড করবেন না, আপনার উপর ডিপেন্ড। এটা সত্যি কথা, এটা আপনি যত সামনে যেতে থাকবেন তত আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? না, আহ 10টার মতো সাবজেক্টে একই প্যাটার্নের প্রশ্ন হয়। ডার্মা, সাইকি, তারপর হচ্ছে ডার্মা সাইকি, এগুলোতে হচ্ছে আলাদা প্রশ্ন, ঠিক আছে? এগুলো আলাদাভাবে পড়তে হবে। না, ইন্টার্নশিপ শেষ করার পরে, ইন্টার্নশিপ শেষের দিকে পার্মানেন্ট রেজিস্ট্রেশন পাওয়ার পরে আপনি এফসিপিএস পার্ট 1 দিতে পারবেন, এর আগে দিতে পারবেন না। ট্রেনিং এ কি পাস করার পর যতদিন পরে জয়েন করা যায় ইচ্ছা মতো? হ্যাঁ, যখন ইচ্ছা তখন জয়েন করতে পারবেন। এফসিপিএস এর ক্ষেত্রে রেসিডেন্সিতে ওই টাইমে জয়েন করতে হবে, আদারওয়াইজ রেসিডেন্সি ক্যান্সেল হয়ে যাবে। বাকি আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, এটা নিয়ে তো হচ্ছে গাইনি আমাদের কবে সেশন হবে? গাইনি সম্ভবত বুধবারে সেশন হবে। আপু আছে, আপু হচ্ছে তো দেখছেনই, আহ, ঢাকা মেডিকেলের ট্রেনিং করতেছে এখন। সো এটা বেটার বলতে পারবে আপু, কারণ উনি ওই সাবজেক্ট, ঠিক আছে? হ্যাঁ, চেম্বার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তখন আপনি এফসিপিএস এর ট্রেনিংটা অফ করে রেসিডেন্সিতে জয়েন দিয়ে দিবেন। ইনস্টিটিউট চয়েস হচ্ছে ইন ইন কেস অফ রাইট নাও, আপনি এখনো অ্যালোকেশন যেহেতু নাই, সো আপনি আপনার পছন্দ, আপনার যে সুবিধা সেই অনুযায়ী আপনি ইনস্টিটিউটে জয়েন দিতে পারবেন। হ্যাঁ, সাবজেক্ট চয়েস, যেমন আপনি ডার্মা হলে আপনার পুরা সিলেবাস চেঞ্জ, আপনি যদি অপথ্যালমোলজি হন আপনার সিলেবাস পুরা চেঞ্জ, ঠিক আছে? সাবজেক্ট আমি দিয়ে দেবো, পার্ট 1 এর জন্য হচ্ছে এই সাবজেক্টের পড়া একটি ডেভিশন থেকে, এটা আমি আজকে দিয়ে দিব, ঠিক আছে? এফসিপিএস অফ করে রেসিডেন্সিতে জয়েন দিলে না, এফসিপিএস এর ট্রেনিং কাউন্ট হবে না। পার্ট 1 এ 10টা সাবজেক্ট মোটামুটি সবার জন্য সেম। আমি আবারও বলতেছি, নিউরো, কার্ডিও, এন্ডোক্রাইন, গ্যাস্ট্রো, হেপাটো, রিউমাটো, নেফ্রো, ফিজিক্যাল মেডিসিন, অনকোলজি, ইন্টারনাল মেডিসিন, তো টোটাল 10টা সাবজেক্ট। এই 10টা সাবজেক্টের জন্য আপনার পার্ট 1 এর সিলেবাস সেম, ঠিক আছে? ভালো কোশ্চেন ব্যাংক, ভালো কোশ্চেন ব্যাংক হচ্ছে যদি আপনি এমআরসিপি দিতে চান, পাঁচ মেডিসিনটা পড়েন। আর যদি শুধু এফসিপিএস এর দিকে টার্গেট করতে চান, তাহলে হচ্ছে আপনি জেনেসিস, এসবিএ পার্ল আছে, সিনাপসের একটা এসবিএ পার্ল আছে, এগুলো আপনি করতে পারেন, ঠিক আছে? হ্যাঁ, সব
সবগুলাতেই আপনার এক্সপ্লেনেশন থাকে। যেগুলো আমি জেনেসিস, সিনাপস এগুলোর কথা বলতেছি, ওগুলাতে হচ্ছে একদম ডেভিডসনের কোন জায়গায় কোনটা আছে সেটা নিয়ে বলা থাকে। ঠিক আছে? আর আর কোনো প্রশ্ন? ট্রেনিং এ কেমন ছুটি পাওয়া যায় আর কি, মানে ছুটি নিতে পারবেন, ট্রেনিং এ ছুটি নিতে পারবেন, 2 দিন ছুটি বাদে আর পাওয়া তেমন যায়। ছুটি পাওয়া যায়? প্রথম দিকে পাবেন না, হয়তো বা 1 বছর পরে ঠিক পাইতে পারেন। ঠিক আছে, ওয়েলকাম। 1 বছর 6 মাস করার পরে আপনি একটু ছুটি পাবেন, এর আগে সহজে ছুটি দিতে চাইবেন না আপনাকে। ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন না থাকলে, আচ্ছা আমি হচ্ছে আপনাদেরকে এই যে সেশনটা শেষ হওয়ার পরেই পিডিএফ ফাইল দিয়ে দিচ্ছি, আপনারা ওখানে চেক করে দেখবেন কোনটা সিলেবাস কোনটা। ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে নাকি? আপনারা যদি বলেন, আচ্ছা এখন বলেন সেশন কি ঠিক ছিল, আর কিছু কি জানার আছে আপনাদের এই সেশন নিয়ে? মোটামুটি আপনারা ক্লিয়ার হয়েছেন? মোটামুটি আপনারা ক্লিয়ার হয়েছেন যা জানার না জানা এসিটিএস পার্ট 1 নিয়ে? এমসিকিউ আর এসবিএ কোনটা আগে ভালো স্ট্র্যাটেজি, এটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি যে প্রশ্ন পারবেন, ধরেন আপনি এমসিকিউ ভালো পারতেছেন, এমসিকিউ দিবেন। আপনি এসবিএ ভালো পারতেছেন, আপনি এসবিএ দিবেন। ইজি থেকে শুরু করবেন, আপনি যেগুলো পারেন সেগুলো থেকে শুরু করবেন। আপনার কনফিডেন্স গ্রো করবে, যখন দেখবেন কঠিন গুলো দেখে যাচ্ছেন সেগুলো আস্তে আস্তে মাথা চলে আসবে। মোর দেন এনাফ। ইন্টার্নশিপে 4 ঘন্টা কি, আমি 2 থেকে 3 ঘন্টা বলতেছি। আপনি যখন একটা ভালো মেন্টরশিপের আন্ডারে পড়বেন, আপনার পড়াটা গুছায় আসবে, ওই পড়াটাই আপনি জাস্ট রিভিশন দিবেন 1 থেকে 2 ঘন্টা। ঠিক আছে? ঠিক আছে। তো নেক্সট আশা করি সবার জন্য এটা ভালো হয়েছে সেশনটা, সবাই যেহেতু বলতেছেন। যদি আপনারা, আমি গ্রুপে দিব, আপনারা চান তাহলে হচ্ছে যে ডেভিডসন পড়ার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা নিয়ে আমি একটা সেশন নিব আর কি। একই, আমি যে কোশ্চেন ব্যাংক গুলোর কথা বলছি একই। ঠিক আছে? জাস্ট হচ্ছে পড়ার প্যাটার্নটা ডিফারেন্ট হবে। ওয়ালাইকুম আসসালাম। আমার এফবিআইডি দিয়ে কি করবেন আপনি? ওকে ঠিক আছে, ডেভিডসনের সেশন না হবে আপাতত হচ্ছে যে। আচ্ছা, যে ভাইয়া এফবিআইডি এর গ্রুপ নিয়ে শেয়ার কথা বলতেছেন, আপনি আমাকে নক দেন, আমি দিয়ে দিব। ঠিক আছে? তো যাই হোক, ইনশাল্লাহ সেশন নেওয়া হবে। আর গ্রুপে আছেন অ্যারাউন্ড 600, আজকে উপস্থিত ছিলেন অ্যারাউন্ড 50। সো আরো মানুষজন যদি অ্যাড হন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এবং ট্রাই টু বি ইন্টারেক্টিভ, মানে ওই আচ্ছা ঠিক আছে, শেয়ার করবো। আপনারা মাইক অন করে কথা বলবেন। আমার কাছে লজ্জা পাওয়ার কিছু নয়, ভয় পাওয়ার কিছু। ঠিক আছে? অ্যাজ এ সিনিয়র আমি গাইডলাইন দিব, মেন্টরশিপ যাই বলেন সবই আমি করার আগে থেকে করতেছি, সামনেও ইনশাল্লাহ করব। এটা কোনো সমস্যা না, কিন্তু ভয় পাবেন না। আমি ওভাবে কেয়ার নিয়ে পড়াই যেভাবে দরকার হয়। একটা জিনিস আছে না, মানুষকে পুশ করা পড়ার জন্য, ভালো মতো পড়লে মানে আপনাকে আমি পুশ করব যাতে আপনি জিনিসটাকে ইজিলি অ্যাচিভ করতে পারেন। আমি যে টাইমে যে কষ্টটা করছি, আপনাদের টাইমে যাতে এই কষ্টটা না হয়। ঠিক আছে? আপনারা যাতে জিনিসটাকে ইজি ভাবে পার করে যেতে পারেন। কারণ একবার
খারাপ করা মানে 6 মাস পিছিয়ে যাওয়া, জিনিসটা খারাপ দেখায় আর কি। ঠিক আছে, যত যাই বলেন, টাকা কম বলেন টাকা বেশি বলেন, ওকে। সো এটাই ছিল আমার লাস্ট কথা। ইনশাল্লাহ পরবর্তীতে আরো সেশনে দেখা হবে। আমি গ্রুপে কন্টেন্ট শেয়ার দিব, আপনারা সেগুলা দেখার চেষ্টা করবেন। আপনাদের সামনে আপনাদের রেজাল্ট দেওয়ার পরে আমার প্ল্যান থাকবে হচ্ছে আমি একটা ওয়ার্ড ম্যানেজমেন্ট রিলেটেড একটা সেশন নিব, মেডিসিন সার্জারি গাইনি রিলেটেড। তো এগুলোতেও যাতে আপনাদের হেল্প হয়, মানে জিনিসগুলো যাতে আপনাদের জন্য ইজিয়ার হয়। ঠিক আছে, তো এই বলে আমি আজকের জন্য আমার এই সেশনটা শেষ করছি। ইনশাল্লাহ পরবর্তীতে কথা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া।